সবুজ অরণ্য, পাখির ডানা মেলা শব্দ, নীল আকাশ, দূষণহীন সমুদ্র। আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই, পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র্য। প্রিয় শ্রোতা, মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি হোসনে মোবারক সৌরভ। বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য। পরিবেশ, বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে, তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র। আমাদের অনুষ্ঠানে আমরা চীন সহ পুরো বিশ্বের পরিবেশ, জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো। সাম্প্রতিক একটি বাস্তু সংস্থান জরিপে দেখা গেছে, প্রত্যাশার চেয়েও অনেক বেশি ও বৈচিত্র্যময় প্রবাল প্রাচীরের উপস্থিতি দেখা গেছে দক্ষিণ চীনের সানশা শহরের জলরাশিতে। এই প্রবাল প্রাচীরের শক্তিশালী উপস্থিতি প্রমাণ করে এখানকার পরিবেশগত অবস্থার উন্নতির চিত্র। কঠোর সামুদ্রিক সংরক্ষণ ব্যবস্থা, বিশেষ করে মাছ ধরা নিয়ন্ত্রণ এবং মানুষের হস্তক্ষেপ কমানোর ফলেই এটি সম্ভব হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। বিস্তারিত চলুন শুনে আসি। সাম্প্রতিক একটি বাস্তু সংস্থান জরিপে দেখা গেছে, দক্ষিণ চীনের হাইনান প্রদেশের সানশা শহরের চারপাশের জলরাশিতে একটি সমৃদ্ধ সামুদ্রিক বাস্তুতন্ত্রের উপস্থিতি। এই অঞ্চলের পরিবেশগত স্বাস্থ্যের প্রধান প্রমাণ হিসেবে বিস্তৃতভাবে প্রবাল প্রাচীরের উপস্থিতি লক্ষ্য করা গেছে। জরিপ দল পানির নিচে পর্যবেক্ষণ এবং ট্রান্সেক্ট বিশ্লেষণ ব্যবহার করে চীনের দক্ষিণের এই দ্বীপ শহরের বিভিন্ন স্থানে প্রত্যাশার চেয়েও বেশি প্রবাল আবরণ খুঁজে পেয়েছে। এই জলাশয়ে বিভিন্ন ধরনের প্রজাতি রয়েছে, যার মধ্যে শক্ত ও নরম প্রবাল থেকে শুরু করে স্টাগহর্ন, ব্রেন এবং মাশরুম প্রবাল, যা জটিল ও বৈচিত্র্যময় প্রাচীর কাঠামো তৈরি করে। সবুজ এবং উজ্জ্বল রঙের প্রবালগুলো শক্তিশালী পরিবেশগত স্বাস্থ্যকেই তুলে ধরে। সাম্প্রতিক বছরগুলোতে সানশা কর্তৃপক্ষ সামুদ্রিক সুরক্ষা জোরদার করেছে। কঠোরভাবে মাছ ধরা নিয়ন্ত্রণ এবং মানুষের হস্তক্ষেপ কমানোর ফলে প্রবাল প্রাচীরের পুনরুদ্ধার ও বৃদ্ধির জন্য এক অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। হাইনানের ছিশা মেরিন এনভায়রনমেন্ট ন্যাশনাল অবজারভেশন অ্যান্ড রিসার্চ স্টেশনের প্রকৌশলী ইয়াং কিংসং বলেন, কিছু এলাকায় প্রবালগুলো আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি সমৃদ্ধ হচ্ছে। উদাহরণস্বরূপ, বিমানবন্দরের দক্ষিণে আমরা শত শত হেক্টর জুড়ে বিস্তৃত প্রাচীরের সন্ধান পেয়েছি। এখানে কভারেজের হার ৮০%, এমনকি কোথাও কোথাও ৯০% ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সমৃদ্ধ প্রবাল প্রাচীর বাস্তুতন্ত্র উল্লেখযোগ্যভাবে এই অঞ্চলের সামুদ্রিক জীববৈচিত্র্যকেই উন্নত করেছে। প্রবালগুলো গ্রীষ্মমণ্ডলীয় মাছ, শেলফিশ এবং স্টারফিশ সহ বিভিন্ন সামুদ্রিক প্রাণীর জন্য প্রয়োজনীয় আবাসস্থল এবং খাদ্যের উৎস প্রদান করে, যা পুরো সামুদ্রিক বাস্তুতন্ত্রকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। পরিবেশবিদদের মতে, সানশার চারপাশে প্রবাল প্রাচীর ও সামুদ্রিক বাস্তুতন্ত্র এই সুষ্ঠু ও সমৃদ্ধ উপস্থিতি এখানকার স্থানীয় কর্তৃপক্ষের দীর্ঘমেয়াদী সংরক্ষণ প্রচেষ্টার ফল। এই ধরনের ইতিবাচক পরিবর্তন শুধু পরিবেশগত ভারসাম্য রক্ষায় সহায়ক নয়, বরং বৈশ্বিকভাবে সামুদ্রিক সংরক্ষণের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠছে। বাসন্তী লতা হল মধ্য ও দক্ষিণ আমেরিকার একটি সুন্দর আরোহী লতা। সাধারণত এটি বসন্তের ফুল হলেও শরতেও এর উজ্জ্বল হলুদ ফানেল আকৃতির ফুল ফুটতে দেখা যায়। এই লতাটি দ্রুত বাড়ে,
ঘ্রাণহীন ফুল দেয় এবং শেকড়ে কন্দ তৈরি করে বংশবৃদ্ধি করে। বাংলাদেশে এটি খুবই দুর্লভ। সৌন্দর্যের পাশাপাশি এর ঔষধি গুণ রয়েছে, যা বাত ব্যথা, আমাশয় ও ম্যালেরিয়া রোগের লোকচিকিৎসায় ব্যবহৃত হয়। বাসন্তী লতা সম্পর্কে বিস্তারিত চলুন শুনে আসে। বাসন্তী লতা, যার ইংরেজি নাম ক্যাটস ক্ল ভাইন, বিশেষ এই আরোহী উদ্ভিদের হলুদ ফুলের সৌন্দর্যে যে কারো নজর কাড়তে সক্ষম। সাধারণত এটি বসন্তের ফুল হলেও শরতের এই সময়ও গাঢ় সবুজ পাতার ঝোপের মাঝে ফানেল আকৃতির উজ্জ্বল হলুদ ফুলটি ফুটতে দেখা যায়। উষ্ণ রোদে এই ফুলগুলো ঝলমল করে। এর উদ্ভিদতাত্ত্বিক নাম হল দলিচান্দ্রা ওনগুইসকাটি এবং এটি বিগ্নোনিয়েসি গোত্রের সদস্য। এটি মূলত এসেছে মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে। বাংলাদেশে বাসন্তী লতা গাছ খুব কমই দেখা যায়, যদিও এটি দেশের কয়েকটি জায়গায় ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে। বিশেষ করে ঢাকার রমনা উদ্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে এই গাছটি রয়েছে। যেহেতু এই সুন্দর ফুল গাছটি আমাদের দেশের উদ্ভিদ তালিকায় সহজলভ্য নয়, তাই এটিকে বাংলাদেশের জন্য একটি দুর্লভ আকর্ষণ হিসেবে ধরা হয়। এই লতাটি দ্রুত বেড়ে ওঠে এবং কোনো অবলম্বন পেলে সেই জায়গা দ্রুত দখল করে নিতে পারে। এটি আধা পাতা ঝরা স্বভাবের। শীতকালে এর পাতা পুরোপুরি ঝরে যায় না। এর ফল হলুদ, ফানেল বা সরু ঘণ্টার মতো আকৃতির হয়ে থাকে, তবে কোনো ঘ্রাণ নেই। ফুল ঝরে গেলে লম্বা, চ্যাপ্টা ও ক্যাপসুল আকৃতির ফল হয়, যাতে ১০০ থেকে ২০০টি বীজ থাকে। মজার বিষয় হল, বাসন্তী লতার শিকড় মাটির নিচে আলুর মতো ফুলের কন্দ গঠন করে, যা এর বংশবৃদ্ধিতেও সাহায্য করে। বাসন্তী লতা লোনা মাটি ছাড়া প্রায় সব ধরনের মাটিতেই জন্মায়। এটি শুধু সুদর্শন ফুলেই নয়, এর রয়েছে লোকচিকিৎসায় ব্যবহৃত নানা ঔষধি গুণ। গাছের বিভিন্ন অংশ বাত ব্যথা, আমাশয় এবং ম্যালেরিয়া সহ নানা রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় বলে জানা যায়। ঔষধি গুণ এবং পরিবেশের শোভা বৃদ্ধির কারণে এই গাছটির ঔষধি গুণ নিয়ে আরও গবেষণা করা প্রয়োজন বলে মনে করেন পরিবেশবিদরা। একই সঙ্গে এটি একটি সুদর্শন এবং দেশের দুর্লভ উদ্ভিদ হওয়ায় এর সংরক্ষণ ও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া উচিত, যাতে দেশের অন্যান্য উদ্যান ও পথের ধারেও এর সৌন্দর্য উপভোগ করা যায়। আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে আমাদের প্রত্যেকেরই রয়েছে কিছু না কিছু দায়িত্ব। আসুন জীববৈচিত্র্য রক্ষায় আমরা সবাই একসাথে এগিয়ে আসি। এখন শরৎকাল, নীল আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা, চারদিকে মৃদুমন্দ হাওয়া আর কাশফুলের দোল। প্রকৃতিতে ছড়িয়ে থাকে শান্ত ও স্নিগ্ধ এক আবহ। এই সময় প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে আর আমাদেরও মনে করিয়ে দেয় সবুজের গুরুত্ব। শরৎকালেও আমরা চাইলে আমাদের চারপাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করতে পারি এবং পরিবেশকে আরও সুন্দর করে তুলতে পারি। পাশাপাশি আশেপাশে পানি নিষ্কাশন ঠিক রাখা ও মশার বংশবিস্তারে বাধা দেওয়ার বিষয়টিও মাথায় রাখতে হবে। আমাদের এই ছোট ছোট উদ্যোগগুলোই হতে পারে একটি টেকসই ভবিষ্যতের ভিত্তি। আজকের মতো এই আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি আমি হোসনে মোবারক সৌরভ। আগামী সপ্তাহে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।